মুঠো আকাশ, এক কাপ চা, কিছু গল্প আর কবিতা, এই নিয়ে আমাদের পথ চলা। কথায় ও কবিতায় এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। অনুষ্ঠান শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধূমপান, মদ্যপান এবং যে কোনো ধরনের তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্প কালো পেঁচা, লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। অংশগ্রহণে সূত্রধর, সুবল, রিক্সাওয়ালা এবং ড্রাইভার, পার্থ, পরিতোষ, অলোক, দোকানদার, বিনোদ এবং কালো পেঁচায় দেবশ্রী। প্রায় 1 ঘন্টা ধরে স্কুলের বার্ষিক অনুষ্ঠান মঞ্চে নানা ধরনের শব্দ, পশু পাখির ডাক নকল করে শোনানোর পর চিন্ময়বাবু শেষ যে ডাকটা ডাকলেন তা গ্রামাঞ্চলে অতি পরিচিত প্রাণী শিয়ালের ডাক। এবং তার এই হুক্কা হুয়া ডাক এত নিখুঁত হল যে তার এই ডাকের পর মুহূর্তেই স্কুল বাড়ির পিছনের জঙ্গল থেকে দিনের আলো থাকা সত্ত্বেও সত্যিকারের শিয়ালের দল প্রত্যুত্তর দিল। হাততালির ঝড় উঠল মঞ্চর সামনে। এই হরবোলার খেলা আমার পেশা নয়, নেশা। আমি একটি সরকারি চাকরি করি। ওই যে আপনাদের বিডিও সাহেব পরিতোষবাবু রয়েছেন, তিনি আমার বন্ধু। তার আমন্ত্রণেই আমি এখানে এসেছি। আমার হরবোলা কণ্ঠস্বরের খেলা যে আপনাদের এত ভালো লেগেছে, সেটাই আমার পুরস্কার। বলে মঞ্চ থেকে নেমে পড়লেন চিন্ময়বাবু। পরিতোষবাবুর সঙ্গে তার বাড়িতে তিনি থাকবেন। আগামীকাল সকালের ট্রেনে চিন্ময়বাবু কলকাতা ফেরার কথা। চিন্ময়বাবু স্টেজ থেকে নামতেই তাকে ঘিরে ধরল একদল ছোট ছেলে। তাদের বিস্ময়ের সীমা নেই হরবোলা শুনে। কিছুক্ষণের মধ্যেই স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে বিদায় নিয়ে তারা দুজন স্কুলের মাঠ পেরিয়ে রওনা হলেন রাস্তার দিকে। সেখানে পরিতোষের সরকারি গাড়িটা দাঁড়িয়ে আছে। বিকেল 5টা বাজে। হাঁটতে হাঁটতে পরিতোষ তার বাল্যবন্ধুকে বললেন, বাবা, দারুণ অনুষ্ঠান করলি তুই, সবাই খুব তারিফ করছিল। আচ্ছা, সেইবার কলকাতায় তোর বাড়িতে গিয়ে বেশ কয়েকটা প্যাঁচার মূর্তি দেখেছিলাম। তুই কাল প্যাঁচার ডাক জানিস? শুনেছিস কখনো? ওই ডাক শুনলে গ্রামের লোকেরা খুব ভয় পায়। না, কালপ্যাচার নাম শুনেছি বটে। ওর একটা মূর্তিও আমার সংগ্রহ করার ইচ্ছা আছে, কিন্তু সত্যিকারের কালপ্যাচা আমি চোখে দেখিনি বা তার ডাকও শুনিনি। পরিতোষবাবুর মোবাইল বেজে ওঠাতে এই আলোচনা থেমে গেল। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। ঠিক আছে। ফোন কলটা রিসিভ করে কয়েকটা কথা বলে পরিতোষ আক্ষেপের স্বরে চিন্ময়বাবুর উদ্দেশ্যে বললেন, না, এই চাকরিটা আমার আর ভালো লাগছে না। জীবনে কোনো স্বাধীনতা নেই। ডিএম সাহেব ফোন করে সদরে ডাকলেন, আমাকে এক্ষুনি একবার বর্ধমান শহরে চলে যেতে হবে। ফিরতে ফিরতে হয়তো রাত 12টা বেজে যাবে। এমন তো হতেই পারে। তুই শুধু আমাকে সাজেশন দে সন্ধেটা কিভাবে কাটানো যেতে পারে। আজ তো পূর্ণিমা,
ওই রাস্তার শেষের মাথায় প্রতি পূর্ণিমায় একটা মেলা বসে, গ্রামীণ মেলা। দুপুরে বসে, রাত 8টা অবধি চলে। তুই ঘুরে আসতে পারিস, আর মেলাতে না যেতে চাইলে আমার বাড়িতে বসে টিভি দেখতে পারিস কিংবা বই পড়তে পারিস। আমি তবে মেলাটা ঘুরে তোর বাড়ি ফিরছি। হ্যাঁ, তাই ভালো। মেলাটা দেখে আয়। এ জায়গায় পরিবেশ বেশ শান্ত, রাতে কোনো রকমের বিপদের আশঙ্কা নেই। আমি যথাসম্ভব দ্রুত ফিরে আসার চেষ্টা করছি। চিন্ময়বাবুর কাছ থেকে বিদায় নিয়ে পরিতোষ নিজের গাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন জেলা সদরের দিকে। চিন্ময়বাবু একটা পথ চলতি রিক্সা পেয়ে তাতে চড়ে বসলেন। সূর্য ঢলার সঙ্গে সঙ্গেই ঠান্ডা নামতে শুরু করেছে। রিক্সা তাকে নিয়ে চলল মেলার মাঠের দিকে। স্কুল বাড়িকে পিছনে ফেলে একটু এগোতেই রাস্তা বেশ ফাঁকা হয়ে গেল। তার যাত্রাপথের দুপাশে বড় বড় গাছ আর সামান্য কিছু ঘরবাড়ি। কখনো বা তাদের ফাঁক গলে দিগন্ত বিস্তৃত জনশূন্য মাঠ দেখা যাচ্ছে। একটু পর যাত্রাপথের এক পাশে পুরনো দিনের বেশ বড় একটা বাড়ি চোখে পড়ল চিন্ময়বাবুর। বাড়িটার চারপাশে বড় বড় গাছের জঙ্গল, তাদের ডালপালার ফাঁক দিয়ে আসা দিন শেষের সূর্যালোকে বাড়িটাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। বড় একটা কাকের দল জটলা করছে গাছগুলোর মাথায়। গাছগুলোর মাথাতেই সম্ভবত ওদের বাসা। চিন্ময়বাবু কৌতূহলী হয়ে রিক্সা চালক ছেলেটার কাছে জানতে চাইলেন, এটা কার বাড়ি? তা জানি না বাবু, তাই লোকে বাড়িটাকে পেঁচা বাড়ি বলে ডাকে। ওই দেখুন, ওই যে ওই বাড়িটার মাথায় একটা একটা পেঁচা বসানো আছে। চিন্ময়বাবু ছেলেটার কথা শুনে তাকিয়ে দেখলেন, সত্যি বাড়িটার মাথার উপরের কার্নিশে একটা বেশ বড় পেঁচা বসানো আছে। কিছু সময়ের মধ্যেই রাস্তায় লোকজনের সংখ্যা বাড়তে লাগলো। চিন্ময়বাবুর কানে আসতে লাগলো মেলার হৈ হট্টগোলের শব্দ। চিন্ময়বাবু যখন মেলার মাঠে নামলেন, ঠিক তখনই সূর্য ডুবল। একসঙ্গে অনেকগুলো জেনারেটর ঘটঘট শব্দ করে চলতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে মেলার অস্থায়ী দোকানগুলোতে আলো জ্বলে উঠতে লাগলো। বিশাল একটা মাঠ, তার মধ্যে বড় বড় গাছও আছে। স্থানীয় মানুষরা এই মেলাকে ডাকেন পূর্ণিমার হাট নামে। মাটির হাঁড়ি কড়াই থেকে শুরু করে সস্তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, জামা কাপড় থেকে শাকসবজি, ধানের বস্তা, এমনকি ছাগল, হাঁস, মুরগিও বিক্রি হচ্ছে মেলাতে। আর আছে অগন্তি খাবারের দোকান, গরম জিলিপি, সিঙাড়া এও বিক্রি হচ্ছে সেসব দোকানে। এক ঠোঙা জিলিপি কিনে খেতে খেতে দোকানগুলোতে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। বিরাট মাঠে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালেও কেনার মতো তেমন কিছু পেলেন না তিনি। মাঠের মধ্যে এক জায়গায় মাদারির খেলা দেখাচ্ছে একজন। বাঁশের মাথায় দড়ির উপর দিয়ে হাঁটা ছোটখাটো ভোজবাজির খেলা। প্রায় ঘন্টা খানেক ধরে খেলা দেখা যখন শেষ হলো, তখন চিন্ময়বাবু খেয়াল করলেন ভিড় যেন এবার পাতলা হতে শুরু করেছে। রেস্টুরেন্টের দিকে তাকিয়ে চিন্ময়বাবু বেশ অবাকই হলেন। কখন যেন ঘন্টা 2-2.5 সময় কেটে গেছে। অবশ্য চিন্ময়বাবুর ফেরার তাড়া তেমন কিছু নেই। পরিতোষ তো রাত 12টার আগে ফিরবে না।
তবে মেলা ভাঙার আগে বাকি দোকানগুলো একবার দেখে নেওয়ার জন্য হাঁটতে লাগলেন তিনি। তা জানি না বাবু, একসময় তবে লোকে বাড়িটাকে তিনি পেঁচা মেলার বাড়ি বলে শেষ ডাকে। প্রান্তে ওই পৌঁছে দেখুন, গেলেন। ওই দেখুন বাড়িটার মাথায় জায়গাতে একটা ভিড় পেঁচা বেশি নেই। বসানো আছে। তার ওপর মেলা তখন ভাঙতে শুরু করেছে। এক জায়গায় একটা লোক খাঁচাতে সাদা ইঁদুর, খরগোশ, গিনিপিগ এসব বিক্রি করছে। সে দোকানটা দেখার পর ফেরার জন্য পা বাড়াতে গিয়েও কিছুটা তফাতে একটা বড় গাছের নিচে মাটিতে বসা দোকানে সার সার কাঠের পেঁচা সাজানো রয়েছে একটা প্লাস্টিকের ওপর। তবে দোকানদার পেঁচাগুলোকে একটা একটা করে ব্যাগে ভরতে শুরু করেছে। লোকে যেমন গণেশ মূর্তি সংগ্রহ করে, তেমনি পেঁচার মূর্তি সংগ্রহ করার শখ আছে চিন্ময় বাবুর। তাই তিনি এগিয়ে গিয়ে গাছের নিচে দোকানটার সামনে দাঁড়ালেন। একটা বড় কুপি জ্বলছে, তার আলোয় সাজানো আছে কাঠের তৈরি রং করা পেঁচার মূর্তি। এই কাঠের পেঁচা এই বর্ধমান জেলারই নতুন গ্রাম নামের এক গ্রামে তৈরি হয়। সারা দেশে প্রসিদ্ধ এই কাঠের পেঁচা। অনেকেই এই পেঁচা দিয়ে ঘর সাজান। চিন্ময়বাবুর নিজের সংগ্রহতেও এমন একটা পেঁচা আছে, সেটা অবশ্য কলকাতা থেকেই কেনা। তিনি পসরার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন নতুন ধরনের কোনো পেঁচা আছে কি না। না, তেমন কিছু চোখে পড়ল না। হে, আপনি পেঁচা নেবেন? ওই ভাঙা হাটে শেষ বেলায় অর্ধেক দামে দিয়ে দেব। তোমাদের এখানে নাকি কাল পেঁচা পাওয়া যায়? কাল পেঁচার মূর্তি আছে তোমার কাছে? এই কাল পেঁচা খুব অশুভ। ও পেঁচা দেখলি লোকে মারা যায়, ডাক শুনলেও ক্ষতি হয়। কাল পেঁচার মূর্তি কেউ বানায় না। এরপর চটপট সে পেঁচাগুলো ব্যাগে ভরে কুপি নিভিয়ে তার মালপত্র নিয়ে উঠে পড়ল। মেলার মাঠ এবার প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। একে একে আলোগুলো নিভতে শুরু করেছে। চিন্ময়বাবুও এবার ফেরার জন্য পা বাড়াতে যাচ্ছিলেন, কিন্তু একটা কণ্ঠস্বর কানে গেল তাঁর। আপনি কাল পেঁচা দেখেছেন কখনো? তার ডাক শুনেছেন? চিন্ময়বাবু পিছনে তাকিয়ে দেখলেন একজন লোক এসে দাঁড়িয়েছেন তার পিছনে। আবছা আলোতে লোকটাকে যুবকই মনে হয়। পরনে প্যান্ট শার্টের উপর সোয়েটার, মাথায় কানে মাফলার জড়ানো, হাতে একটা বড় চটের ব্যাগ। নিশ্চয়ই লোকটা দোকানদারের সঙ্গে চিন্ময়বাবুর কথোপকথন শুনেছে, তাই এই প্রশ্ন। না, কাল পেঁচার কথা শুনলেও তা আমি চোখে দেখিনি বা তার ডাক শুনিনি। আসলে আমি পেঁচার মূর্তি সংগ্রহ করি, তাই দোকানদারের কাছে জিজ্ঞেস করছিলাম। আমি কিন্তু আপনাকে কাল পেঁচা দেখাতে পারি, ডাকও শোনাতে পারি। আপনি যে পথে ফিরবেন সেই পথেই। আমি কোন পথে ফিরব তা আপনি জানলেন কিভাবে? আপনি আজ স্কুলে হরবোলা খেলা দেখিয়েছেন তো? বিডিও সাহেবের বাড়িতে এসে উঠেছেন, সেখানেই নিশ্চয়ই ফিরবেন। এখান থেকে তো একটাই পথ। হ্যাঁ, আমি সেই লোক, এখন সেখানেই ফিরব। চলুন তবে এগোই আমরা। হ্যাঁ, আমার বাসস্থানও ওই পথেই। কিছুক্ষণের মধ্যেই মেলার মাঠের বাইরে এসে উপস্থিত হলেন তাঁরা। সামান্য তো রাস্তা, দেখেছেন তো কি সুন্দর চাঁদের আলো ফুটেছে। হেঁটে যেতে নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না।
বেশ গল্প করতে করতে যাওয়া যাবে, হ্যাঁ? আগে আমার নাম সুবল সূত্রধর। আমি আসলে শহরের মানুষ, সরকারি আর্ট কলেজ থেকে পাশ করা একজন শিল্পী। এখন এখানেই থাকি। আমি যে বাড়িতে থাকি সেখানে অনেক পেঁচার মূর্তি আছে। বাড়ির ল্যান্ডলেডি এক সময় ওই আপনার মতো নানা ধরনের পেঁচার মূর্তি সংগ্রহের বাতিক ছিল। আমার নিজের তৈরি একটা কাল পেঁচার মূর্তিও আছে সেখানে। জ্যোৎস্না রাতে পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না চিন্ময়বাবুর। আগে আগে চলছেন লোকটা, তার দু পা পিছনে চিন্ময়বাবু। পথ চলতে চলতে চিন্ময় লোকটার উদ্দেশ্যে বললেন, পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, অথচ কাল পেঁচার ব্যাপারটা নিয়ে এখানকার মানুষদের মনে যে কুসংস্কার আছে তা ওই পেঁচা বিক্রেতার কথাতেই বুঝলাম। কাল পেঁচার রং কালো হয়, কালো রং এমনিতেই অশুভর প্রতীক। এই গ্রাম কেন, নানা দেশে নানা জায়গায় পেঁচা নিয়ে নানা কুসংস্কার আছে। যেমন উত্তর ভারতের অনেক জায়গায় লোকের বিশ্বাস পেঁচা হলো মৃত্যুর প্রতীক। তারা মৃত্যুর বার্তা বহন করে আনে, তা সে যে রঙের পেঁচাই হোক না কেন। দক্ষিণ ভারতের কিছু মানুষের বিশ্বাস বাড়ির দাওয়াতে পেঁচা বসলে শিশু মৃত্যু অবশ্যম্ভাবী। দেশ বিদেশের বহু জায়গায় তো পেঁচাকে প্রেতাত্মা বলেই মনে করা হয়। হাঁটতে হাঁটতে একসময় রাস্তার পাশে সেই গাছে ঘেরা পুরনো বাড়িটার সামনে পৌঁছে গেলেন তাঁরা। চাঁদের আলোয় বাড়ির মাথায় পেঁচার মূর্তিটি স্পষ্ট জেগে আছে। বাড়ির সামনের রাস্তায় এসে থামলেন লোকটা। তারপর চিন্ময়বাবুর উদ্দেশ্যে বললেন, আসুন, এই আমার বাসস্থান। বাড়ির মালকিনও খুশি হবেন আপনাকে দেখলে। কাল পেঁচা দেখাবো আপনাকে বলেছিলাম, হ্যাঁ? তার ডাকও শোনাবো আপনাকে। এই বলে লোকটা এগোলেন বাড়িটার দিকে। ঘড়ি দেখলেন চিন্ময়বাবু, রাত 8:30 বাজে। এ জায়গা থেকে স্কুল বাড়ি, পরিতোষের বাসস্থান খুব বেশি দূর নয়। তার হাতে সময়ও আছে। তবুও এত রাতে হঠাৎ অপরিচিত কোনো ভদ্রমহিলার বাড়ি যাওয়া ঠিক হবে কি না তা বুঝতে না পেরে থমকে দাঁড়িয়ে পড়লেন চিন্ময়বাবু। তাঁর পায়ের শব্দ থেমে যাওয়াতে লোকটা ঘাড় ফিরিয়ে বললেন, আরে আসুন আসুন, সংকোচ করবেন না। দেখবেন মালকিনের কত পেঁচার সংগ্রহ আছে। আসুন। লোকটার ঘাড় ফেরানোর মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার আছে বলে মনে হলো চিন্ময়বাবুর। কিন্তু সেটা যে কি তিনি তা সেই মুহূর্তে বুঝে উঠতে পারলেন না। বড় গাছে ঘেরা বাড়িটার সামনে এক ফালি ফাঁকা জমি, তারপর পলেস্তরা খসা থামওয়ালা বারান্দায় উঠতে হয়। বাড়ির ভিতর থেকে কোনো শব্দ বা আলো কিছুই আসছে না। সুবল সূত্রধরের সঙ্গে চিন্ময়বাবু উঠে এলেন সেই বারান্দাতে। তার এক পাশে সার সার বন্ধ ঘর। আধো অন্ধকার বারান্দা দিয়ে চিন্ময়বাবুকে নিয়ে এগোতে এগোতে লোকটা বললেন, মালকিনের বাবা এক সময়
এ অঞ্চলে ছোটখাটো জমিদার ছিলেন। প্রচুর ধান জমি ছিল তার। লক্ষ্মীরূপে অষ্টধাতুর পেঁচা মূর্তি পুজো হতো সিংহাসনে। তখন লোকজন আর ঠাকুর চাকরে এ বাড়ি গম গম করত। এ কথা বলতে বলতে চিন্ময়বাবুকে দরজা টেনে একটা ঘরে প্রবেশ করালেন সুবল। বৈঠকখানা ধরনের বেশ বড় একটা ঘর। মাথার ওপর কড়িবর্গার ছাদ থেকে একটা ঝুলন্ত আলো নেমে এসেছে। কাঁচের আধারে পোলতেওয়ালা তেলের বাতি, তার ঠিক নিচে বসার জন্য কয়েকটা চেয়ার রাখা। এছাড়াও সাবেককালের একটু নিচু ধরনের গদি আঁটা বেশ বড় সিংহাসনের মতো আসনও রয়েছে দেওয়ালের এক পাশে। তবে এ ঘরের যে জিনিসগুলো সব থেকে বেশি চিন্ময়বাবুর দৃষ্টি আকর্ষণ করল তা হল চারপাশের দেওয়ালের গায়ে বসানো কাঠের তাক। বুক সমান উঁচু থেকে প্রায় ছাদ পর্যন্ত বসানো তাকগুলোয় রাখা আছে নানা আকারের নানা ধরনের পেঁচার মূর্তি। তারা যেন চেয়ে আছে চিন্ময়বাবুর দিকে। চিন্ময়বাবুর বাড়িতে পেঁচার যে সংগ্রহ আছে তা এই সংগ্রহের তুলনায় নিতান্তই নগণ্য। এ তো দেখছি অবিশ্বাস্য সংগ্রহ। এমন সংগ্রহ আমি আগে কখনো দেখিনি। এই দেওয়ালে সব পেঁচা এই বাংলার। আর আর ওই ওই অন্য পাশের দেওয়ালে, হ্যাঁ, অন্য নানা জায়গার পেঁচা। সুবল সূত্রধরের সঙ্গে তিনি এগিয়ে গেলেন দেওয়ালের কাছে। এসবই নানা জায়গা থেকে আমার মালকিন সংগ্রহ করে এনেছিলেন, বুঝতে পেরেছেন? এমনকি সুদূর আফ্রিকা থেকে একটা পেঁচা আনানো হয়েছে, যা দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি। একসময় লোকটাকে বললেন, অবিশ্বাস্য সংগ্রহ আপনার মালকিনের, কিন্তু কালপেঁচা কোথায়? আপনি আপনি এ ঘরে একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি সেটা এই ঘরে নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। সেই সিংহাসনটা যেখানে আছে তার কিছুটা তফাতে দেওয়ালের গায়ে একটা দরজা। লোকটা তার হাতের ব্যাগটা প্রথমে ঘরের মেঝেতে নামিয়ে রাখল। তারপর চিন্ময়বাবুকে সে ঘরে একলা রেখে অন্তর্হিত হলেন সেই দরজা দিয়ে। চিন্ময়বাবু ঘুরে ঘুরে দেওয়ালের গায়ে রাখা পেঁচার মূর্তিগুলো দেখতে লাগলেন। কিছু সময়ের মধ্যেই সেই ঘরে প্রবেশ করলেন সুবল। তিনি দুহাতে জাপটে ধরে এনেছেন একটা বেশ বড় পেঁচার মূর্তি। ঘরে ঢুকে তিনি সাবধানে মূর্তিটাকে সেই সিংহাসনের পাশে নামিয়ে রেখে বললেন, এই দেখেন, এই হলো আমার তৈরি কালো পেঁচা। হ্যাঁ, চিন্ময়বাবু গিয়ে দাঁড়ালেন সেই মূর্তির সামনে। কাঠের তৈরি কালো রঙের পেঁচার মূর্তিটার উচ্চতা 3.5 ফুট হবে। মূর্তিটা প্রস্থের দিকে যেন একটু বেশি ছড়ানো, কাত করা পিপের মতো। পেঁচাটার ঠোঁট আরও ধারালো। নখরযুক্ত পা দুটো অত্যন্ত বলিষ্ঠ সাধারণ পেঁচাদের থেকে। তার কাঠের শরীরে বাটালি দিয়ে যে পালকগুলো আঁকা হয়েছে তাও যেন কেমন শক্ত, রুক্ষ ধরনের। লক্ষ্মী পেঁচার মতো কোনো শান্ত, স্নিগ্ধ
লালিমা নেই সেই মূর্তিতে, বরং যেন একটু ভীতির সঞ্চার হয় ওই মূর্তি দেখলে। ওই বাঁকানো ঠোঁট, পায়ের নখগুলো জীবন্ত হয়ে উঠলে তা যে কোনো মানুষকে ছিঁড়ে ফেলতে পারে। তবে মূর্তিটার চোখের জায়গাটা শূন্য। মুখোশের যেমন ছিদ্র থাকে, তেমনই দুটো ছিদ্র রয়েছে পেঁচার চোখ দুটোতে। চিন্ময়বাবু বেশ কিছুক্ষণ মূর্তিটার দিকে তাকিয়ে থাকার পর মন্তব্য করলেন, পেঁচার মূর্তিটা সুন্দর, তবে ভয়ঙ্কর। এই বাড়িতে এই মূর্তিটা বানানোর জন্যই মালকিন আমাকে এনেছিলেন। তবে এই মূর্তি কিন্তু পেঁচার নয়, পেঁচকির, অর্থাৎ এই স্ত্রী পেঁচা। আপনি আপনি নিশ্চয়ই জানেন যে স্ত্রী পেঁচা পুরুষ পেঁচার থেকে আকারে অনেক অনেক বড় হয়। হ্যাঁ, তা শুনেছি। তবে এত বড় আর ভয়ঙ্কর পেঁচার মূর্তি আর আমি দেখিনি। এরপর আপনি কাল পেঁচার ডাকও শুনতে পাবেন। আর সামান্য সামান্য একটু সময় অপেক্ষা করুন। এ বাড়ির মালকিন কোথায়? তিনিও কিছু সময়ের মধ্যেই এসে পড়বেন। আপনি একটুখানি অপেক্ষা করুন। চিন্ময়বাবু দেখলেন রাত 9টা বাজে। তবে তিনি যখন এখানে এসেই পড়েছেন, তখন আরেকটু সময় থেকে গৃহকর্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আর কালো পেঁচার ডাক শুনে ফিরবেন বলে মনস্থির করলেন। চিন্ময়বাবু ঘরের মাঝে রাখা একটা চেয়ারে বসলেন। তার কিছুটা তফাতে একটা চেয়ারে বসল সুবল। চেয়ারে বসার পর একটু ক্লান্তি ভাব অনুভব করলেন চিন্ময়বাবু। তিনি অপেক্ষা করতে লাগলেন মালকিনের আগমন আর কালো পেঁচার ডাক শুনে ফেরার জন্য। চেয়ারে বসে অপেক্ষা করতে করতে কখন যেন চোখের পাতা বুজে এসেছিল তাঁর। কিন্তু হঠাৎই একটা অদ্ভুত তীক্ষ্ণ শব্দ শুনলেন তিনি। শব্দটা শুনেই চমকে উঠে চোখ মেললেন তিনি। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যেই আবারও যেন সেই শব্দটা হলো। চিন্ময়বাবু সোজা হয়ে বসে তাকালেন সুবল সূত্রধরের দিকে। চিন্ময়বাবু তাঁর দিকে তাকাতেই সে হেসে বলল, এই হলো কাল পেঁচার ডাক। আর ওই যে ওই আমার গৃহকর্ত্রীও এসে গিয়েছেন, দেখেন। এ কথা বলে সে আঙুল নির্দেশ করল ঘরের এক পাশে কালো পেঁচার মূর্তির পাশে রাখা সেই সিংহাসনের দিকে। সেদিকে তাকিয়ে চিন্ময়বাবু দেখলেন এক ভদ্রমহিলা সেই সিংহাসনে বসে তাঁর দিকে চেয়ে আছেন। তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণের, থলথলে পৃথুলা শরীর, গোলাকার হাঁড়ির মতো মুখমণ্ডলে ড্যাবডেবে চোখ, মাথার কেশদাম যেন ফোলানো পালকের মতো। তবে তিনি স্বর্ণলঙ্কার শোভিত। তার দিকে তাকিয়েই চিন্ময়বাবুর মনে হলো মহিলার শরীরে কোথায় যেন একটা অসঙ্গতি আছে। চিন্ময়বাবু উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করলেন তার উদ্দেশ্যে। তা দেখে ভদ্রমহিলাও একটু নড়ে উঠে মাথা নাড়লেন। এবার তার শরীরের অসঙ্গতিটা ধরা পড়ল চিন্ময়বাবুর চোখে। যে সিংহাসনে তিনি বসে আছেন তা বেশি উঁচু নয়, কিন্তু মহিলার পা দুটো
পা দুটো তো মাটি স্পর্শ করছে না। তার হাত পা বেশ মোটা সোটা হলেও খর্বাকৃতির, অর্থাৎ অর্থাৎ ভদ্রমহিলা একজন বামন। আমার পেঁচাদের কেমন দেখছেন? খুব ভালো। এমন সংগ্রহ আমি অন্য কারো বাড়িতে দেখিনি। পেঁচাদের দেখতে সুন্দর লাগে আপনার? হ্যাঁ, ভালো লাগে। লক্ষ্মী পেঁচা দেখতে তো অত্যন্ত সুন্দর, তুলোর বলের মতো কি ধবধবে সাদা রং। তার জবাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভদ্রমহিলা তৃতীয় প্রশ্ন করলেন, আর কালো পেঁচা? কালো পেঁচা কেমন লাগে? কাল পেঁচা তো আমি চোখে দেখিনি, তবে আপনার পাশে দাঁড়ানো এই কাল পেঁচার মূর্তিটা বেশ ভয়ঙ্কর। কথাটা শুনে যেন হাসলেন গৃহকর্ত্রী। কেমন যেন একটা অদ্ভুত। তারপর তিনি সুবল সূত্রধরকে বললেন, খাবার এনেছো? খাবার? উনি আমাদের অতিথি, ওকে খাবার দাও, আর আমাদেরও দাও। না না, আমার কোনো খাবারের দরকার নেই, আপনারা ব্যস্ত হবেন না। সুবল সূত্রধর এগিয়ে গেল সিংহাসনের কাছে। সেখানে তার থলে বা ব্যাগটা রাখা ছিল, যেটা সে মেলা থেকে সঙ্গে করে এনেছে। লোকটা ব্যাগ থেকে বার করলে একটা খাঁচা, তার মধ্যে গাদাগাদি করে আছে বেশ কিছু সাদা ইঁদুর। অমন ইঁদুর আজ মেলার একটা দোকানে বিক্রি হতে দেখেছেন চিন্ময়বাবু। ইঁদুর সমেত খাঁচাটা দেখেই গৃহকর্ত্রীর চোখ দুটো কেমন উজ্জ্বল হয়ে উঠল। তিনি সুবলকে বললেন, দাও দাও, আমাদের অতিথিকে একটা ইঁদুর দাও। ইঁদুর নিয়ে আমি কি করব? কি করবেন দেখুন। এই বলে তিনি ইশারা করলেন সুবল সূত্রধরকে। তার ইঙ্গিত বুঝতে পেরে সুবল সূত্রধর খাঁচা থেকে একটা ইঁদুর বের করে ছুঁড়ে ফেললে ইঁদুরটাকে। বেচারা ইঁদুরটা অকস্মাৎ মুক্তি পেয়ে ঘরের মেঝেতে ছোটাছুটি শুরু করলো। আর তারপরে চিন্ময়বাবু তার মাথার ওপরে একটা বাতাসের ঝাপটা অনুভব করলেন। একটা পেঁচা নেমে এলো মেঝেতে। ক্ষিপ্র গতিতে নখ দিয়ে সে চেপে ধরল তার শিকার সেই সাদা ইঁদুরটাকে। সুবল সূত্রধর এরপর দ্বিতীয় একটা ইঁদুর ছুড়লেন। চিন্ময়বাবু এবার স্পষ্ট দেখলেন, র্যাকে রাখা কৃষ্ণনগরের মাটির পেঁচাটা প্রথমে একবার কেঁপে উঠল, তারপর মেঝেতে নেমে ছোঁ মেরে তুলে নিল ইঁদুরটাকে। সুবল সূত্রধর এরপর এইভাবে মেঝেতে ছুঁড়তে লাগলে একটার পর একটা ইঁদুর। আর বিস্মিত চিন্ময়বাবু দেখলেন দেওয়ালের গা থেকে জীবন্ত হয়ে মাটিতে শিকার ধরতে নেমে আসছে একের পর এক পেঁচা। নিরীহ ইঁদুরগুলোকে ছিন্ন ভিন্ন করে মুখে পুড়ছে তারা। আর সে দৃশ্য যেন মহা আনন্দে চারপাশে ঘাড় ঘুরিয়ে নিষ্ঠুর আনন্দে প্রত্যক্ষ করছে সিংহাসনে বসা গৃহকর্ত্রী আর সুবল সূত্রধর। তাদের দুজনের ঘাড় ফেরানোর দেখে এবার আরও একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন চিন্ময়বাবু। তারা দুজন কোনো কোনো সময় একদম 360 ডিগ্রি ঘাড় ফেরাচ্ছেন, ঠিক যেমন পেঁচারা ঘাড় ফেরায়। নইলে এমন দৃশ্য কিভাবে সম্ভব? এক সময় খাঁচার শেষ ইঁদুরটাকেও ছেড়ে দিল সুবল। তাক থেকে সব পেঁচাই তখন মেঝেতে নেমে এসেছে। শেষ ইঁদুরটাকে নিয়ে কয়েকটা পেঁচার মধ্যে টানাটানি শুরু হলো। এতগুলো পেঁচার তুলনায় ইঁদুরের সংখ্যা নগণ্যই ছিল। যা যা, সব ইঁদুর শেষ হয়ে গেল, কিন্তু ওদের তো খিদে মিটলই না। আর আর আমি বা তাহলে কি খাবো? সুবল সূত্রধর খাঁচাটা মাটিতে নামিয়েই 90 ডিগ্রি ঘাড় ফিরিয়ে একবার তাকালেন চিন্ময়বাবুর দিকে। তারপর তার মালকিনের উদ্দেশ্যে বললেন,
খাবার খাবার তো আমাদের আমাদের সামনে দাঁড়িয়ে এত বড় একটা ইঁদুর আমাদের সবারই খিদে মেটাতে পারবে। ইঁদুর কাকে বলছে লোকটা? তিনি ঘুমিয়ে কোনো দুঃস্বপ্ন দেখছেন কিনা তা বোঝার জন্য চাদরের খুঁট দিয়ে চোখ মুছে সামনে তাকিয়ে সুবল সূত্রধরকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু সুবল সূত্রধর কই? অন্য পেঁচাগুলোও ঘরের নানা প্রান্ত থেকে ঘাড় ফিরিয়ে চিন্ময়বাবুর দিকে তাকিয়ে যেন কোনো সংকেতের জন্য প্রতীক্ষা করছে তারা। আর এরপরই ঘর কাঁপিয়ে একটা তীব্র শব্দ হলো। সিংহাসন থেকে নামলেন গৃহকর্ত্রী, বিশাল আকৃতির একটা পেঁচা, কাল পেঁচা, ঘোর কৃষ্ণবর্ণ পালকে ঢাকা তার শরীর, বিরাট বাঁকানো ঠোঁটে যেন জেগে আছে আদিম জিঘাংসা। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। তার পা দুটো খর্বাকৃতির হলেও সবল নখরযুক্ত, যা দিয়ে সে শিকার ধরে। তাকে থাবা বলাই ভালো। সেই নখরযুক্ত পায়ের আঘাতে মেঝেতে খটখট শব্দ তুলে সেই বিশাল কাল পেঁচা একবার হেলে দুলে এগোতে শুরু করলো চিন্ময়বাবুর দিকে। ঘরের অন্য পেঁচাগুলিও তাকে অনুসরণ করলো। আতঙ্কিত চিন্ময়বাবু একবার বুঝতে পারলেন এখানে আর তাঁর থাকা চলবে না। তিনি দ্রুত পিছন ফিরে ছুটলেন দরজার দিকে। পেঁচার দল তার পিছনে উড়ে আসতে শুরু করলো। তিনি যখন বারান্দা থেকে বাড়ির সামনের চন্দ্রালোকিত জমিতে নামলেন, তখন চারপাশ থেকে ঘিরে ধরল পেঁচার দল। চিন্ময়বাবু যেদিকেই পা বাড়াতে যান, তারা এসে ডানার ঝাপট মারে। একটা পেঁচার নখের আঘাতে ছিঁড়ে গেল চিন্ময়বাবুর গায়ের চাদরটা। কিছুতেই যেন তারা ফিরে যেতে দেবে না তাকে। তিনি শুনতে পেলেন ঘর ছেড়ে বারান্দা বেয়ে এবার এগিয়ে আসছে সেই খটখট শব্দ, কাল পেঁচার নখরযুক্ত পায়ের শব্দ। চারপাশে তাকিয়ে চিন্ময়বাবু বোঝার চেষ্টা করতে লাগলেন তাকে বাঁচানোর জন্য চারপাশে কেউ আছে কি না। না না না, কোনো লোক নেই। বড় বড় গাছ শুধু নিঝুম দাঁড়িয়ে আছে চারপাশে। বারান্দা দিয়ে বাইরে এসে দাঁড়ালো সেই কাল পেঁচা বা পেচকি। উড়ে এসে চিন্ময়বাবুর ওপর ঝাঁপিয়ে পড়ার আগে ফাঁদে পড়া শিকারকে দেখে সে শেষবারের জন্য উল্লাসে ধ্বনি করে উঠল। ঠিক সেই মুহূর্তে গাছগুলির দিকে তাকিয়ে একটা বুদ্ধি খেলে গেল চিন্ময়বাবুর মাথায়। গাছগুলির মাথার দিকে তাকিয়ে হরবোলা চিন্ময়বাবু ডাকতে শুরু করলেন। কাকের ভয়ার্থ কণ্ঠস্বর, আর সেই শব্দ শুনে ডানা মেলতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল কাল পেঁচা। চিন্ময়বাবু বার কয়েক ডাক দেওয়ার পর কাকের দলও ঘুম ভেঙে উঠে প্রথমে ডাকতে শুরু করলো। তারপর গাছ ছেড়ে ওড়াউড়ি শুরু করলো চন্দ্রালোকিত আকাশে। স্বচ্ছ জ্যোৎস্নার আলোতে কাক আর পেঁচারা দেখতে পেল নিজেদের চিরশত্রুদের। কাকের দল নিচে নামতে শুরু করলো। তখন চিন্ময়বাবু ডেকে চলেছেন কা কা স্বরে, আর মুহূর্তের মধ্যেই এরপর যেন খেলা ঘুরে গেল অন্যদিকে। চিন্ময়বাবুকে ঘিরে রাখা পেঁচার দল তাকে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়লো কাকেদের ওপর। চিন্ময়বাবুর চারপাশে উঠতে লাগলো কাক আর পেঁচার পালক। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে চিন্ময়বাবু ছুটতে শুরু করলেন রাস্তার দিকে। শেষবারের জন্য তার কানে এলো কাল পেঁচার হিংস্র ভয়ঙ্কর ডাক। কিছুটা ছুটে চলার পরে
একটা গাড়ির হেডলাইটের আলো এগিয়ে আসতে দেখলেন তিনি। গাড়ি এসে থামল তার সামনে। বিডিও সাহেবের গাড়ি। পরিতোষ একটু আগেই ফিরে এসেছেন, তার কাজ আগে মিটে যাওয়ায়। চিন্ময়বাবু বাড়িতে না ফেরায় তিনি খুঁজতে বেরিয়েছেন তাকে। পরদিন আলো ঝলমল ভোরে পরিতোষের বাসা থেকে তার গাড়িতে রেল স্টেশনে যাবেন বলে বাইরে বেরোলেন তারা দুজন। তবে চিন্ময়বাবু ফেরার আগে সেই বাড়িতে গিয়ে একবার দেখে যেতে চান যে সে বাড়িতে সত্যিই কিছু আছে, নাকি পুরো ব্যাপারটাই হ্যালুসিনেশন ছিল, তার দৃষ্টিবিভ্রম ছিল। চিন্ময়বাবু গত রাতের ঘটনাটা পরিতোষকে জানিয়েছেন। পরিতোষবাবু ইতিপূর্বে শুনেছেন যে এখানে রাতে নাকি কালপেঁচার ডাক শোনা যায় ও গ্রামের মানুষ সে ডাককে অশুভ মনে করে, ভয় পায়। তবে এসব অশুভ ব্যাপারে বা ভূত প্রেত আত্মার ব্যাপারে কোনো বিশ্বাসই নেই তার। চিন্ময়বাবুর বলা ঘটনা শুনে তিনিও বেশ আশ্চর্য বোধ করেছেন। বাড়িটা দেখার জন্য তাঁরও বেশ আগ্রহ বোধ হচ্ছে। দুই বন্ধুকে নিয়ে পরিতোষবাবুর ড্রাইভার এগিয়ে চলল বাড়িটার দিকে। সে বাড়ির কাছাকাছি পৌঁছতেই আকাশে অনেক কাকের ওড়াউড়ি দেখতে পেলেন তারা। বাড়ির সামনে গাড়ি থেকে তারা তিনজন যখন নামলেন তখন কাকের চিৎকারে তাদের কান ফেটে যাবার উপক্রম হলো। গাছগুলির মাথায় বাড়িটার কার্নিশে ডেকে চলেছে কাকের দল। যেন এই অঞ্চলের সব কাক এসে আর জড়ো হয়েছে এখানে। এর কারণ অবশ্য বাড়িটার বারান্দার সামনে সেই এক চিলতে ফাঁকা জমির সামনে গিয়েই বুঝতে পারলেন চিন্ময়বাবু। চারপাশে ছড়িয়ে আছে কাকের পালক আর ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া কাকেদের দেহ। রাত্রিবেলা নখরযুক্ত পেচক বাহিনীর সঙ্গে এঁটে উঠতে পারেনি কাকের দল। কাকও মানুষের মতোই সমাজবদ্ধ জীব। ভোরের আলো ফুটলে সারা রাজ্যের কাক এসে জড়ো হয়েছে এখানে, চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে এই হত্যাকাণ্ডে। চিন্ময়বাবুরা ধুলো মাখা বারান্দা পেরিয়ে গিয়ে প্রবেশ করলেন গতকালের ঘরটাতে। ধুলো ধূসরিত ঘর, ভাঙা চোরা চেয়ার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরের মেঝেতে। দেওয়ালের গায়ে বসানো র্যাকগুলিও খসে পড়েছে, আর তাদের নিচে মেঝেতে পড়ে আছে টুকরো টুকরো হয়ে ভাঙা নানা ধরনের পেঁচার মূর্তি। সেই সিংহাসনটাকেও একই জায়গাতে দেখতে পেলেন চিন্ময়বাবু। তবে কাঠের তৈরি সেই কালপেঁচার মূর্তিটা এখন পাশে নয়, সিংহাসনের ওপরই হেলে পড়ে আছে। সবই ধুলোময়। মাকড়সা জাল বুনেছে সেই সিংহাসন আর মূর্তিটাকে ঘিরে। গাড়ির ড্রাইভার স্থানীয় মানুষ। দিনের আলোয় ঘরটা ভালো করে দেখার পর পরিতোষবাবু সে লোকটাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই বাড়ির ব্যাপারে তুমি কিছু জানো? সে গ্রামে লোকেদের মুখে এই বাড়ি সম্পর্কে একটা গল্প ঘুরে বেড়ায় বাবু সাহেব, তবে তার কতটা সত্যি সে আমি জানি না। গ্রামের লোকেরা এক বাড়ি থেকে এড়িয়ে চলে জানেন। বহু বছর আগে এ বাড়িতে বাস করতেন এক ধনী লোক। লোকটার একটা মেয়ে ছিল, সে খুব কুরুপা, অনেকটা কালো পেঁচার মতো দেখতে। ও যে কি বলে না বামন বামন, হ্যাঁ ও তাই পেঁচার মতন দেখতে বামন ছিল। ও তার একটা ওই পেঁচার মূর্তি জমানোর শখ ছিল বাবু। বাবা মারা যাবার পর এই বাড়িতে একাই থাকতো মেয়েটা। মেয়েটার সঙ্গে গ্রামবাসীরা মিশতো না, কেন সে আমি জানি না। এ বাড়ি ভর্তি ছিল পেঁচার মূর্তিতে একদম। একদিন কি হলো জানেন বাবু, একদিন একজন লোক এসে উপস্থিত হলো এই বাড়িতে। মেয়েটাই এ বাড়িতে তাকে ডেকে আনিয়েছিল শুনলাম, এই যে কালা পেঁচা আছে না, ও কালা পেঁচার মূর্তি বানানোর জন্য। যাই হোক,
সে লোক এ বাড়িতে আসার কিছু দিনের মধ্যেই এ বাড়ি থেকে উদ্ধার হয় ওই লোকটার মৃতদেহ। মৃতদেহর গায়ে যে ক্ষত চিহ্নগুলো ছিল তা নাকি আসলে ওই ওই কালো পেঁচার ঠোঁট আর নখের আঘাত। এ বাড়ি থেকে রাতে নাকি এক অদ্ভুত ডাক শোনা যায় বাবু। লোকে বলে সে ডাক নাকি কালা পিচার ডাক। সে ডাক শুনলে ক্ষতি হয়, ক্ষতি হয়। ড্রাইভার লোকটা যা বলল তার সঙ্গে গত রাতে শোনা ও দেখার মধ্যে অনেকটাই যোগসূত্র খুঁজে পেলেন চিন্ময়বাবু। ঘর ছেড়ে বেরোনোর আগে সে কালপ্যাঁচার মূর্তিটাকে শেষ একবার ভালো করে দেখার জন্য সেই সিংহাসনের দিকে এগোলেন চিন্ময়বাবু। সিংহাসনের ওপর কাত হয়ে যেন বসে আছে ধুলোমাখা ভয়ঙ্কর মূর্তিটা। এরপর হঠাৎই যেন মূর্তির ভিতর থেকে কিসের একটা শব্দ শুনতে পেলেন তারা, একটা খচমচ শব্দ। চিন্ময়বাবু সাহসে ভর করে একটা কাঠের টুকরো তুলে নিয়ে একটু জোরেই আঘাত করলেন মূর্তিটার গায়ে। সেই আঘাতে পচে যাওয়া পুরনো কাঠের মূর্তিটা লম্বালম্বিভাবে ভেঙে গেল। আর চিন্ময়বাবুদের চমকে দিয়ে সেই ফাঁপা কাঠের মূর্তির ভিতর থেকে বাইরে বেরিয়ে মেঝেতে লাফিয়ে নামল কালো রঙের বিশাল একটা পেঁচা। এত বড় জীবন্ত পেঁচা এর আগে তারা কেউই দেখেননি। ঘরের মেঝেতে বসে পেঁচাটা চারিদিকে ঘাড় ফিরিয়ে দেখার চেষ্টা করতে লাগলো। দিনের আলোতে পেঁচা তেমন চোখে দেখে না। পেঁচাটার দিকে তাকিয়ে পরিতোষবাবু বন্ধুকে প্রশ্ন করলেন, কাল রাতে তুই এই পেঁচাটাকেই দেখিসনি তো? কাছ থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পাওয়ায় এবার ভয় পেয়ে গেল পেঁচাটা। চিন্ময়বাবু কিছু জবাব দেবার আগেই পেঁচাটা অন্ধের মতো উঠতে উঠতে এ দেওয়াল ও দেওয়ালে ধাক্কা খেতে খেতে হঠাৎই দরজা দিয়ে ঘরে বাইরে বেরিয়ে গেল। আর এরপরই চিন্ময়বাবুদের কানে বাইরে থেকে ভেসে এলো কাকেদের সম্মিলিত চিৎকার। তারা তিনজনও সে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন। বাইরের বারান্দা দিয়ে একটু এগোতেই তারা দেখলেন সামনের সেই এক চিলতে জমিতে দিনের আলোতে সেই অন্ধ পেঁচাটার উপর ঝাঁপিয়ে পড়ছে অগন্তি কাকের দল। রাতের অন্ধকারে সঙ্গীদের হত্যাকাণ্ডের বদলা এবার দিনের আলোয় নেবে তারা। কাকদের আক্রমণে কালপ্যাঁচার কালো পালক উড়ছে বাতাসে। কোনো রকমে সে জায়গার পাশ কাটিয়ে তারা তিনজন ছুটে গিয়ে উঠলেন গাড়িটাতে। আগে কাকদের কোলাহলমুখর বাড়িটার দিকে শেষবারের জন্য পিছন ফিরে তাকালেন চিন্ময়বাবু। আর অমনি তার চোখের সামনে যেন ভেসে উঠল সেই দৃশ্য। সিংহাসন ছেড়ে তার দিকে হেলতে দুলতে এগিয়ে আসছে সে কদাকার মহিলা, একটা বিরাট বড় হিংস্র কালপ্যাঁচা।